কোনোরকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ, সেই সাথে আমার বিজনেস, ব্লগিং এবং কি বাচ্চাদের পড়াশোনা সবকিছু যেভাবে আমি একা হাতে সামলাচ্ছি, সন্ধ্যা থেকে পরের দিন সকালে মেয়েকে মাদ্রাসাতে নিয়ে যাওয়া পর্যন্ত সংসারের যে যে কাজগুলো আমি করে থাকি, যেভাবে আমার পুরো বাসাটাকে আমি এত পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি, সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সন্ধ্যার সময় আমি চলে এসেছি কিচেনে। মেয়ে তো সন্ধ্যার নাস্তা খাবে, এটা তো প্রতিদিনেরই একটা রুটিন থাকে। যেহেতু ও বিকাল 4টার সময় মাদ্রাসা ছুটি হয়, তো বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাবুর সাথে খেলা করার পর সন্ধ্যার টাইমে পড়তে বসার আগে একটু নাস্তা করেই পড়তে বসে। তো আজকে হচ্ছে ঝটপট আমি একটা ডিম দিয়ে 2টা চাপড়ির মতো বানিয়ে দিব আর কি। চাপড়ি আমার বাচ্চারা পছন্দ করে। আমি এক এক সময় এক একভাবে তৈরি করি, বিভিন্নভাবে বিভিন্ন স্বাদে কিন্তু তৈরি করা যায় চাপড়ি। যেমন এই যে এখানে আমি একদম অল্প করে বানাচ্ছি, মাত্র 2টা হবে, ছোট ছোট 2টা। তো এখানে আমি একটু লবণ দিয়েছি আর একটা ডিম দিয়েছি। এটা যদি আপনি তেল ছাড়া ভেজে নেন, আমি এখন যেভাবে করব এটা একরকম লাগবে খেতে। এটা যদি একটু বেশি করে তেল দিয়ে পরোটার মতো করে ভাজেন তাহলে আরেকটু অন্যরকম লাগে খেতে। আবার আমি দেখা গেছে মাঝে মাঝে এই ব্যাটারটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপরে বানিয়ে দেই, সেটা কিন্তু খেতে আবার আরেক রকম লাগে। আবার দেখা গেছে এটার মধ্যেই আপনি একটু চিনি দিয়ে তারপর বেকিং পাউডার দিয়ে যদি ছোট করে বানিয়ে দেন, সে সময় কিন্তু প্যানকেক হয়ে যাবে। মানে বলতে পারেন একই রকম গোলা দিয়ে বেশ অনেক ধরনের নাস্তাই কিন্তু বানানো যায়। আমি ওদের কাছে জিজ্ঞেস করি, মানে রোজার কাছে জিজ্ঞেস করার পর ও যেরকমটা ইচ্ছা মানে বলে সেরকমটাই আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আসলে বাচ্চাদের নাস্তা কিন্তু আমাদের মন মতো সবসময় দিলে হয় না। আমার সহজ হবে এরকম কয়েকটা আমি অফার করি, তার মধ্যে থেকে যেটা ও পছন্দ করে সেটাই করে দেই। একটা ডিমের মধ্যে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে আমি তৈরি করাতে এটার টেস্ট একরকম এসেছে। এখানে আপনারা চাইলে আরও বেশ অনেকটা ময়দা দিয়ে আরও বেশি করে বানাতে পারেন, এতে কিন্তু টেস্টের পরিমাণটা অন্যরকম আসবে। তো যাই হোক, আমি কিন্তু ওদের নাস্তা দিয়ে দিয়েছি। এখন রাতে রান্নাটা করব। কয়েকদিন থেকে আমার রান্নার রুটিনটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, মানে রাতের বেলায় আমার ভারী রান্নাটা করতে হচ্ছে। তবে এই রুটিনটা আমার আজকেই লাস্ট, এরপরে হচ্ছে আমি সকালেই রান্নাটা করব। কারণ এই যে রাতে রান্না করতে গিয়ে আমার দেখা গেছে সন্ধ্যার পর থেকে কোনো রকম কোনো ফ্রি টাইম থাকে না। সন্ধ্যা থেকে একদম রাত 10টা সাড়ে 10টা কোন দিক দিয়ে বেজে যায় যে সেটা বলেই মানে বোঝানো যাবে না, টেরই পাওয়া যায় না আর কি। তো এই কারণে কিন্তু আমি সকালের রান্নাটাতেই আবার ব্যাক করব, কারণ সকালবেলা কিন্তু আমার কোনো রিল্যাক্স নেই। সকাল আমাকে সেই ভোরে উঠতেই হয়, ভাত রান্না করতে হয়, তারপর হচ্ছে বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের জন্য রান্না বাড়া সব কিছু আমাকে সেই করতেই হচ্ছে। তাহলে এই যে সন্ধ্যার পরের টাইমটা আমি মেয়েকে বসে একটু পড়াশোনা করাবো বা নিজে একটু বসে কাজ করব, সেটার কোনো উপায় নেই। রান্নাঘরে আসতে হয়। সুবহানা বাবু এই যে মাছ কাটার সময় এত বেশি বিরক্ত করে, আপনারা তো ক্যামেরার সামনে মনে হচ্ছে যে আমি কত স্মুথলি আসলে মাছগুলো কেটে ফেলছি, বিষয়টা এমন না। সুবহানা আমার ঘাড় ধরে দাঁড়িয়ে আছে, বারবার মাছের মধ্যে হাত দিতে চাচ্ছে, বটির মধ্যে হাত দিতে চাচ্ছে। আমি কিন্তু মুখ দিয়ে অনর্গল কথা বলে ওকে মানে ফিরাচ্ছিলাম। ও তো মাছ দেখলে একদমই ভয় পায় না। এর আগের একটা ভিডিওতেও আমি বলেছি, আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। সকালে যদি আমি রান্না বাড়াটা শেষ করি, ওরা ঘুমে থাকে, আমি একটু রিল্যাক্সে করতে পারি। তো এই কারণে ভেবেছি রাতে রান্নাটা আজকেই শেষ, এরপর থেকে রাতে একটু ভাত করব আর হালকা পাতলা কিছু ডিম ভাজি বা আলু সিদ্ধ এগুলো কিছু একটা করব। তবে এই যে ভারী রান্না বাড়া আর কোনো কিছু করব না। আপনাদের ভাইয়া দুপুরে বলে গিয়েছিল পোয়া মাছ খাবে, তো এটা তো বিকালে বের করে নিয়েছিলাম। এখন আমি কেটে ধুয়ে সুন্দর করে তারপর হচ্ছে এই যে মাছগুলো ভেজে ভুনা করব। পোয়া মাছটা কিন্তু ভেজে তারপর হচ্ছে রান্না করলে বেশি মজা লাগে, মানে ভাজার পর এটা সুন্দর একটা ঘ্রাণও বের হয় আর টেস্টটাও বাড়ে। আর এই সবগুলো মাছ কিন্তু আমি কেটে নিয়েছি। আমি সিজারের পর থেকে শরীরের কোনো জায়গায় কোনো রকম ব্যথার অনুভব করি না, তবে শুধুমাত্র পিঠে যে একটা ব্যথা হয়, মানে এমনিতেই নর্মালি থাকলে কোনো ব্যথা হয় না। তবে যখন আমি মাছ কাটতে যাই বা মুরগি কাটতে যাই, সামনের দিকে একটু ঝুঁকে দীর্ঘ সময় কিছু কাটাকাটি করতে গেলে তখন পিঠের ব্যথায় আমার মনে হয় জীবনটা বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। এ কারণে কিন্তু দেখবেন আমাদের বাসায় ছোটো মাছ খুবই কম আনা হয়, বড় মাছ আনে আপনাদের ভাইয়া এবং কি সেগুলো কেটে তারপর নিয়ে আসে।
আর বেশি মুরগি যদি একসাথে আনা হয় সেটাও আপনাদের ভাইয়া কেটে দেয়, তবে অল্প একটা মুরগি কি 2টা মুরগি থাকলে আমি কাটি। তবে একটা মুরগি কাটা পর্যন্ত ঠিক আছে, 2টা মুরগি কাটতে গেলেই প্রচুর পরিমাণে পিঠে ব্যথা হয়। আমার মনে হয় এটা অ্যানেস্থেসিয়ার কারণেই হয়। তো এটা আমার প্রথম সিজারি পর থেকে আমি বুঝতে পারি। এছাড়া অনেকেরই কোমরে প্রবলেম হয়, তবে আমার আল্লাহর রহমতে কোমরে কোনো ব্যথা নেই, তবে এই পিঠের ব্যথাটা আমাকে অনেক কষ্ট দেয়। তো আজকে মাছগুলো অনেক কষ্ট করে কেটে নিয়েছিলাম, তো এক এক করে এখন রান্নাটাও করে নিচ্ছি। মাছগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু বরবটি আলু কেটে নিয়েছি, বরবটি ভাজি করব, কারণ একটা মাছের তরকারিতে হবে না। আমি কালকে সকাল পর্যন্ত এই তরকারিটা দিয়ে চালাবো। এই যে সকালবেলা উঠে দেখা গেছে আমাকে ভাত রান্না করতে হবে, সুবানা বাবুর জন্য রান্না করতে হবে, তো এগুলো সব কিছুই কিন্তু আমাকে করতে হবে। দুপুরবেলা আবার খাবারের জন্য কিছু রান্না করতে হবে, কারণ এই রান্না দিয়ে দুপুরে হবে না, আবার দেখা গেছে রাতে রান্না করতে হবে। তো এই রাতে রান্না করে আমার এই একটা ঝামেলা হচ্ছে, দেখা গেছে 3 বেলায় আমাকে রান্নাটা করতে হয়। তো এই কারণে ভেবেছি যে না, আগে রুটিনেই চলে যাব, একদম সকালে রান্না করব, সকাল দুপুর হয়ে যাবে, তারপর রাতের বেলা হালকা পাতলা কিছু করব। তো এটাই হচ্ছে সবথেকে ভালো। আর আপনারা যারা আমার মতো গুছিয়ে কাজ করতে চান তারা কিন্তু কখনোই এরকম এলোমেলোভাবে কাজ করবেন না, সব সময় চেষ্টা করবেন ভোরে ওঠার জন্য। ভোরে উঠে আপনি ফজরের নামাজ পড়ে তারপর সংসারের কাজে যদি যুক্ত হয়ে যান, দেখবেন বাচ্চারা ঘুমে থাকতে থাকতে আপনার সংসারের সবথেকে বড় যে কাজগুলো, বিশেষ করে রান্না করা, তারপর হচ্ছে আপনার কোনো কাপড় ধোয়া থাকলে সেগুলো, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। রান্নার পর রান্নাঘরটা ক্লিন করে নেওয়া, এগুলো সব কিছুই আপনি বাচ্চারা ঘুমে থাকতে থাকতেই করে নিতে পারবেন। তারপর বাচ্চা নিয়ে আপনি দেখা গেছে একটু বিছানা গোছানো, ফার্নিচার ক্লিন করা, ঘরটা ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু বাচ্চাদেরকে নিয়েও করা যায়, এতটাও কষ্ট হয় না। তো আমি কিন্তু এভাবেই মূলত সংসারের প্রতিটা কাজ করে থাকি। এই যে এদিক থেকে আমার মাছগুলো ভুনা করে নেওয়া হয়ে গিয়েছে, রান্নাটা বেশ ভালোই হয়েছিল, আপনাদের ভাইয়া খেয়ে বলেছে। আর ওদিক থেকে কিন্তু আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি, ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো ভাজিটা হতে হতে আমি কিন্তু এই যে থালা বাসনগুলো ধুয়ে নিব। সকালে যেরকম এক গাদা বাসি কাজ থাকে, ঠিক সেরকমই রাতেও এক গাদা বাসি কাজ থাকে। এই যে রান্না করতে এসে কত কিছু মাখানো চোখানো হয়ে গিয়েছে, আবার দুপুরে খাওয়ার পরে যেগুলো মানে শেষ হয়েছিল সেগুলো টুকটাক কিছু ছিল, মানে রোজ সুভানাকে নিয়ে আর দুপুরে থালাবাটিগুলো ক্লিন করতে পারিনি। আবার এই যে নাস্তা টাস্তা খাওয়া হলো, মানে সব কিছু মিলিয়ে এখন একদম পুরো ডাইনিং বলেন, রান্নাঘর বলেন, তারপর হচ্ছে একদম বেডরুম থেকে শুরু করে সব কিছুই এলোমেলো, কারণ রোজা পড়ছে। বিকালবেলা বাসায় আসার পর হচ্ছে খেলাধুলা করেছে, এখন পড়তে বসেছে, কিন্তু সুভানা বাবু তো খেলাধুলা করছে। ঘরের মধ্যে এত পরিমাণ ময়লা, মানে কি বলবো। আর আমার দেখা গেছে কাজ যখন যেটা চোখের সামনে পড়ে আমি সেটাই করে ফেলি, যতই সকালে গুছাই না কেন। সারাদিন একটু ফ্রেশ থাকলেও বিকাল থেকে একদম রাত পর্যন্ত পুরো বাসার অবস্থা কাহিল হয়ে যায়। তো আমি হচ্ছে এখন ডাইনিং টেবিলটাও ক্লিন করে ফেলবো রান্নার পাশাপাশি। ডাইনিং টেবিলটা ক্লিন করে নেওয়ার পর আমি হচ্ছে খাবারটা দিয়ে দিব, কারণ আপনাদের ভাইয়া বাসায় অলরেডি এই মুহূর্তে চলে এসেছে। আর আপনাদের ভাইয়া তো সন্ধ্যার পরপরই খাবারটা খেয়ে ফেলতে পছন্দ করে, বেশি রাত করতে একদমই পছন্দ করে না। তবে ইদানিং তারা হচ্ছে অফিস শেষ করে অফিসে একটু ব্যাডমিন্টন খেলছে শীতের কারণে, এ কারণে বাসায় আসতে একটু লেট হচ্ছে। তবে সে যখন বাসায় এসেছে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, এখন মোটামুটি 8:30টার মতো বাজে, আমার রান্না হয়ে গিয়েছে। তো তাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম। খাবার খাওয়ানোর পর আমি হচ্ছে বিছানাপত্র ঝেড়ে পুরো বাসাটাকে একদম মানে গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আবার কিচেনে এসে যত থালা বাসন ছিল সেগুলো ধুয়ে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম। ওর বাবা হচ্ছে ওদেরকে দেখছিল, পুরো রান্নাঘরটা ক্লিন করে একদম পরিপাটি করে আমি আবার 10:30টার মধ্যে কিন্তু বেডে অলরেডি চলে গিয়েছিলাম, কারণ আমি একটা সেকেন্ডের জন্যও বসিনি। রেস্ট তো দূরের থাক, মানে বাচ্চাদের সাথে ওইরকম মানে ওদেরকে শুধু খাওয়া দাওয়া করানো আর মাঝে যতটুকু পড়াশোনা দেখাশোনা করতে হয় ঠিক অতটুকুই করেছি। আবার দেখা গেছে টুকটাক কিছু শোভানার কাপড় থাকলে সেগুলোও কিন্তু আমি রাতে ধুয়ে তারপর হচ্ছে শুকাতে দিয়ে তারপর বিছানায় যাই। এতে করে মনে হয় যে সকালবেলা কাপড় ধোয়ার প্যারাটা একটু কম থাকে, সকালের রোদটা আমার বারান্দাতে এসে পড়ে আর তখন ওগুলো শুকিয়ে যায়। তো এরকমভাবে আসলে কাজগুলো করি। আপনি যখনই চাইবেন আপনার বাসাটা একদম পরিপাটি টিপটপ থাকুক, তখন কিন্তু আপনার কাজের পরিমাণ অনেক বেড়ে যাবে। আপনি চাইতে না চাইতেও সবসময় কাজের মধ্যেই আপনাকে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার বাসাটা পরিপাটি থাকবে। আর এই যে এখন যে কাজগুলো আমাকে করতে দেখছেন এগুলো হচ্ছে পরের দিন সকালবেলা। ওই বললাম যে উঠে তো কোনো রেস্ট নেই। সকালে উঠে আমি হচ্ছে ভাত রান্না করেছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু ভাত ডিম সিদ্ধগুলো খেয়ে গিয়েছে। আর ওই যে
যে রাতে যে তরকারিগুলো রান্না করেছিলাম সেগুলো তো ছিলই, সেগুলো তো খেয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি ফোনে একটু কাজ করেছি, আধা ঘন্টার মতো সময় ছিল। সে হচ্ছে 7টার দিকেই চলে গিয়েছে। তো আমি 7:30 পৌনে 8টা পর্যন্ত ফোনে একটু কাজ করে নেওয়ার পর এখন দ্রুত করে আপনাদের ভাইয়ার বেডটা গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো এই বেডেই ঘুমায় এখানে। তো এই রুমটা গুছিয়ে দেওয়ার পর আমি হচ্ছে ড্রয়িং রুমটা গুছিয়ে নিব, কারণ রোজা শুভানা দুইজনই এখনও ঘুমাচ্ছে, ওরা এখন পর্যন্ত ওঠেনি। তো ওরা ঘুমে থাকতে থাকতে আমি যতটুকু যা কাজ করতে পারি আর কি। তো খুব একটা বেশি টাইম যে আছে এরকমও না। তো ঘরদোর গুছিয়ে তারপর হচ্ছে আমি ওদেরকে রোজাকে উঠাবো, রোজাকে উঠিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিব। শুভানা যদি এর মধ্যে উঠে যায় তো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিব, আর যদি ও না উঠে যায় তাহলে কিন্তু ওকে আমি না খাইয়েই যাওয়ার আগে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপর হচ্ছে নিয়ে যাব। রোজাকে মাদ্রাসাতে দিয়ে আসার পর তারপর হচ্ছে শুভানাকে আমি রিল্যাক্সে খাবারটা খাওয়াবো। সারা দিনে বলতে গেলে আমার হাতে ফ্রি টাইম একটুও নেই, সারা দিনই কাজের মধ্যে থাকতে হয়, এত বেশি ব্যস্ততা। মানে এই ব্যস্ততা শেষ যে কোথায় গিয়ে হবে সেটা চিন্তা করলেও সব কিছু অন্ধকার মনে হয়। কারণ একবার মেয়েরা সংসারে ঢুকে গেলে সেই সংসার থেকে মৃত্যু ছাড়া কখনোই আর ছুটি পাওয়া সম্ভব না। তবে তারপরেও নিজের সংসারে নিজে কাজ করার মধ্যে যে শান্তি আছে, তো অন্য কেউ এসে যখন নিজের সংসারের কাজগুলো করবে তখন কিন্তু সেই শান্তিটা আর পাওয়া যাবে না। এই যে এদিক থেকে রোজাকে হচ্ছে খাওয়া দাওয়া করানোর পর আমি রেডি করিয়ে দিচ্ছি, ও ড্রেসটা পরে নিয়েছে, এখন হচ্ছে চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। রাতের বেলাও চুলটা আঁচড়িয়ে বেনি করে দিয়েছিলাম, এ কারণে চুলগুলো কিন্তু একটু বাঁকা হয়ে আছে। তো এখন আবার নতুন করে আঁচড়িয়ে সুন্দর করে বেনি করে দিচ্ছি, যাতে করে হিজাবের নিচে চুলগুলো একদম মানে ফিক্সড হয়ে থাকে, ওর খুব একটা বেশি কষ্ট না হয়। এখন তো শীত শীত পড়ে গেছে, খুব একটা বেশি সমস্যা হয় না, তবে গরমের সময় কিন্তু মেয়েটার ভালোই কষ্ট হয় চুলগুলোর কারণে, কারণ ওর বয়স অনুযায়ী কিন্তু চুলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। আর চুলগুলো এত দ্রুত এত সুন্দরভাবে বাড়ছে, মানে কাটতেও ইচ্ছে করে না, কাটতে গেলেও মায়া লাগে। তো এখন খুব একটা টেনশনের মধ্যে আছি, সামনে গরমে কি ওর চুলগুলো কেটে ছোট করে দিব না বড়ই রাখবো, মানে খুব টেনশনের মধ্যে দিয়েই আছি। তো দেখা যাক, সামনে গরম আসুক। ওকে রেডি করানোর পর আমি নিজেও রেডি হয়ে গিয়েছি। তো যখন আমি রোজাকে রেডি করাচ্ছিলাম তখনই কিন্তু শুভানা বাবু ঘুম থেকে উঠেছে, এর আগে কিন্তু ওঠেনি। তো আমার পুরো বাসাটা গোছানো হয়ে গেলেও কিন্তু বেডরুমটা গোছানো বাকি আছে, কারণ শুভানা বাবু ঘুমাচ্ছিল এ কারণে। তো এখন হচ্ছে আমি আমার ব্যাগটা চেক করে নিচ্ছিলাম যে বাসার চাবি, তারপর হচ্ছে টাকার পার্স সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এখন শুভানাকে আমি নিয়ে সুন্দর করে ফ্রেশ করে ফেলবো, ফ্রেশ করে ডাইপার